সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এখানে দেখেন জাতীয় সংসদ ভবনে, আমি নাম বলবো না, একজন সংসদ সদস্য বলেছিলেন প্রধানমন্ত্রীকে বেশি খুশি করতে গিয়ে হযরত শেখ হাসিনা, মানে হাসির খোরাকে পরিণত করে দিচ্ছেন আপনি প্রধানমন্ত্রীকে। আপনি প্রধানমন্ত্রীকে উন্নয়নের নেত্রী বলতে পারেন, গণতন্ত্রের নেত্রী বলতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য উন্নয়ন করেছে, তার প্রশংসা সবাই করে, কিন্তু তাই বলে হযরত শেখ হাসিনা আপনি কোথায় পেয়েছেন? সেখানে আমির হোসেন আমু এই দুর্নীতিবাজরা ধ্বংস করে দিচ্ছে। লোডশেডিং যদি করতে হয়, এমপি মন্ত্রীদের বাসা বাড়িতে এসি বন্ধ করে দিতে হবে। জাতীয় সংসদে তেলবাজ এমপিরা যেন তেলবাজি না করতে পারে, সেখানে এসি বন্ধ। ঈদের দিন সকল ভোটারদের বাড়িতে যাইয়া ঈদের শুভেচ্ছা জানালেন ব্যারিস্টার সুমন। শুধু তাই না, এই ব্যারিস্টার সুমন ঈদের দিন তার সকল ভোটারদেরকে নিয়ে ঘুরতেও বের হলেন। এইদিকে আবার ব্যারিস্টার সুমনকে নিয়ে একের পর এক কথা বলে যাচ্ছেন ভাইরাল হকার সাইফুল। তো বন্ধুরা চলুন আজকে আমরা প্রথমে দেখব ভাইরাল হকার সাইফুলের ভিডিও। কি বললেন তিনি ব্যারিস্টার সুমন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও বিভিন্ন এমপি এবং মন্ত্রীদেরকে নিয়ে। তারপরে আমরা দেখব ব্যারিস্টার সুমন তার সকল ভোটারদেরকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে বের হলেন ঈদের দিন। যারা 5 কেজি চাউল আর 10 কেজি আটার লোভ সামলাইতে পারে না, তারা রাজনীতি করার কোনো অধিকার অবৈধভাবে অর্থ উপার্জন করে পোলাও মাংস বিরিয়ানি খাবার চাইতে বৈধ পথে নুন ভাত খাওয়া অনেক। আপনারা যে এই রাজনীতি করতেছেন, এই রাজনীতি হচ্ছে দখলবাজের রাজনীতি। এই রাজনীতি হচ্ছে যারা আওয়ামী লীগ দাবি করি, আমরা যারা বিভিন্ন লীগ দাবি করি, আমরা কি শেখ হাসিনার সেই নির্দেশ মানছি? এরপরে দেখেন ওরাই রাজনীতি করতেছে। রাজনীতি থাকতে হবে রাজনীতির ব্যক্তিত্বের হাতে। রাজনীতি চলে গেছে আমলাতন্ত্রের কাছে, রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের দখলে। আজকে এজন্যই আমাদের সমাজ, আমাদের জাতি, আমরা হুমকির মুখে, আজকে ধ্বংসের মুখে আমরা। এটা কি? আজকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, পার্লামেন্টে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সবসময় সম্মান করেছি, কোথাও উনাকে কটূক্তি করি নাই, বঙ্গবন্ধুকে সম্মান করেছি, কিন্তু তাই বলে বেশি তেল মারা যাবে না। এখানে দেখেন জাতীয় সংসদ ভবনে, আমি নাম বলবো না, একজন সংসদ সদস্য বলেছিলেন প্রধানমন্ত্রীকে বেশি খুশি করতে গিয়ে হযরত শেখ হাসিনা, মানে হাসির খোরাকে পরিণত করে দিচ্ছেন আপনি প্রধানমন্ত্রীকে। আপনি প্রধানমন্ত্রীকে উন্নয়নের নেত্রী বলতে পারেন, গণতন্ত্রের নেত্রী বলতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য উন্নয়ন করেছে, তার প্রশংসা সবাই করে, কিন্তু তাই বলে হযরত শেখ হাসিনা আপনি কোথায় পেয়েছেন? সেখানে আমির হোসেন আমু, তোফায়েল আহমদের মতো বড় মাপের নেতারা বলার জন্য সাহস পায় নাই। আপনি এসে পার্লামেন্টে বলে দিলেন যে হযরত শেখ হাসিনা, যার মানে আপনি কি শেখ হাসিনাকে সবচাইতে বেশি ভালোবাসেন, এটা প্রমাণ করতে চেয়েছেন। এটা অসৎ উদ্দেশ্য, অতি ভক্তি চোরের লক্ষণ। এরা পার্লামেন্ট মেম্বার হয়, এরা মনে করে যে আমরা শুধু শেখ হাসিনার প্রশংসা করুক, আর এতেই করে আমরা গাড়ি বাড়ি টাকা পয়সা বিলাস বহুলের মালিক হয়ে যাব। এই ধরনের লোভ লালসাটা এই রাজনীতিকে কলঙ্কিত করেছে। আজকে দেখেন, আগেকার দিনে আমরা দেখেছি ছোটবেলায় রাজনীতি করত ভদ্র এবং ঐতিহ্যবাহী পরিবারের সন্তানেরা। এখন রাজনীতি করে কারা? আমি নাম বলবো না, এর কারণ একটা, অপরাজনীতিবিদরা ঢুকে গেছে, যার কারণে আজকে যারা সঠিক রাজনীতিবিদ তারা রাজনীতির মাঠ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আজকে আমি পরিষ্কার কণ্ঠে বলতে চাই, স্বাধীনতা হরণের রাজনীতি আজকে সময় এসেছে। আপনারা নির্বাচিত হওয়ার পরে জনগণের খাদেম হিসাবে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন। নির্বাচিত হওয়ার পরে জনগণের উপরে প্রভুত্বগিরি করবেন না, তাহলে পতনের জন্য তৈরি থাকুন। পতন হবেই হবে, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আজকে হয়তো আমি মারা যাব, আমার কথা এই বাংলার আকাশ বাতাসে রেকর্ড হয়ে থাকবে, কারণ আমিও এক সময় ছাত্র রাজনীতিতে ঢুকেছিলাম, আমি করতে চেয়েছিলাম, কিন্তু যখন দেখেছি যে হাইব্রিড যারা রাজনীতির র বুঝে না, এরাই পদ পদবি বাঘ ভাটরা ওখানে নিছে, তখন অনেক উদীয়মান রাজনীতিবিদ রাজনীতির ময়দান থেকে চলে গেছে। আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে যদি প্রধানমন্ত্রী নিজস্ব গোয়েন্দা দিয়া পরীক্ষা করা হয়,
তাহলে দেখতে পারবেন। পানি ভবন নামে একটি ভবনে 2400 টন এসি ব্যবহার করা হচ্ছে, পত্রিকায় দেখেছি। ওয়াসা ভবনে আমরা এমন পরিমাণ এসি দেখেছি, ওটা যেন এসি ভবনে পরিণত হয়েছে। স্বাধীন বাংলাদেশে আপনারা বলি ছাড়েন যে রাষ্ট্রের মালিকানা হলো জনগণ, এটা মিথ্যা কথা। রাষ্ট্রের মালিকানা মাফিয়া চক্ররা কেড়ে নিয়েছে আর জনগণকে তাদের গোলাম বানাইছে। আপনারা জাতির বিভাগের স্টুডেন্ট ছাত্র, আমি যে কথাগুলো বলেছি এটি কি সত্য না মিথ্যা? এবারে সংগ্রাম দুর্নীতিবাজদের বিস্তা ভেঙে পড়ার সংগ্রাম। এবারের সংগ্রাম আগামী দিনে অবৈধ অযোগ্য জনপ্রতিনিধিদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়ার সংগ্রাম। ঢাকা শহরের একটি বিদ্যুৎ অফিসের সামনে আজকে বলবো বাংলাদেশের বর্তমান লোডশেডিং এবং বিদ্যুৎ অব্যবস্থাপনা নিয়ে কিছু কথা আপনাদের সামনে। যখনই আমরা জানতাম যে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত হয়েছে বাংলাদেশে, আজকে হঠাৎ করে আমাদের বিদ্যুৎ শর্ট হয়ে গেছে। কারণ দুর্নীতি আর অপরাজনীতির কারণে এগুলো হচ্ছে, আরো হবে। আজকে বিদ্যুৎ নিয়ে কথা বলতে এসেছে, ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আমি অনুরোধ করব আপনারা আগে আমার পুরো কথাটা শুনবেন, তারপরে মন্তব্য করবেন। যখন এই বিদ্যুতে প্রধানমন্ত্রী বলেছিলেন সাশ্রয়ী হওয়ার জন্য, তখন এই কিছু নামদারি পচা বুদ্ধিজীবী বলে দিলেন মসজিদে এসি বন্ধ করতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, পানি ভবন নামে একটি ভবনে 2400 টন এসি ব্যবহার করা হচ্ছে, পত্রিকায় দেখেছি। ওয়াসা ভবনে আমরা এমন পরিমাণ এসি দেখেছি, ওটা যেন এসি ভবনে পরিণত হয়েছে। আপনারা জাতির বিভাগের স্টুডেন্ট ছাত্র, আমি যে কথাগুলো বলেছি এটি কি সত্য না মিথ্যা? প্রত্যেকটা জায়গায় জায়গায় এসি, আর আপনারা এসে মসজিদে এসি বন্ধ করতে বলেন। এর মানে কি বাংলাদেশ আওয়ামী লীগকে কোনো ভালো মানুষ আলেমদেরকে বেজ্জতি করে না, কোনো ভালো মানুষ আলেমদেরকে গালি দেয় না। আলেমদেরকে গালি দেয় পাতি নেতা, সিকি নেতা, হাইব্রিড নেতারা। বাংলাদেশে 96% মুসলমানের দেশে ইসলামের পক্ষে কথা বললে কেন আপনি আমার উপরে খেপবেন? বাংলাদেশে 96% মুসলমানের দেশে কোরআনের পক্ষে কথা বললে কেন সেটা উস্কানিমূলক হয়? কোথায় পাইছেন এই তকমা? যারে তারে মৌলবাদী বানাবেন, যারে তারে উগ্রবাদী আখ্যায়িত দিবেন। মনে রাখবেন, সোজা হয়ে তওবা পড়েন, সোজা হয়ে আগে তওবা পড়েন। সময় কিন্তু বেশি নাই, বেশি বাড়লে আল্লাহ আপনাকে কমাইতে পারে। আল্লাহ পাক সর্বক্ষমতার মালিক। আজকে গোটা পৃথিবীতে জালেমের রাজত্ব চলছে, আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, আজকে গোটা পৃথিবীতে ক্ষুধা দহীন নাস্তিকের উৎপত্তি বেড়ে গেছে। তবে তোমাদেরকে সাবধান করে বলতে চাই, আল্লাহ মানুষকে ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। তুমি যতটা নিজের পণ্ডিত মনে করো, তোমার মতো পণ্ডিতকে পায়খানার ফোকা হিসাবে আল্লাহ জমিনে আছাড় মারতে পারে। অতএব সাবধান হয়ে যাও। কোথায় পাইছো তুমি? আলেম দেখলেই তুমি আলেমকে গালি দিবা, ব্যবসায়ী বলবা। অতএব আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে উদাত্ত আহ্বান করব, বাংলাদেশের যুবক সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের তরুণ সমাজকে শৃঙ্খলার ভিতরে আনতে গেলে এক নম্বরে এই দেশের আলেমদের প্রয়োজন। বাংলাদেশের এই সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমাদের আলেমরা। আলেমদেরকে মাথার মুকুট মনে করতে হবে, আর অন্যথায় আমরা ধীরে ধীরে কিয়ামত পর্যন্ত ধ্বংসের দিকে এগিয়ে যাব। মনে রাখবেন, এটা বাংলাদেশ। এই বাংলাদেশ 360টা ওলির দেশ, এই বাংলাদেশ শাহজালালের দেশ, এই বাংলাদেশ শাহ মাকতুদের দেশ। মুসলমানদেরকে খেপাবা না। রাজনীতি যার যার করেন, রাষ্ট্র যার যার, ধর্ম সবার। আমি তো অন্য ধর্মের প্রতি আঘাত করি না, কিন্তু আমার ইসলাম ধর্মের প্রতি যদি কেউ আঘাত করে, আমি কেন তাকে ছাড়বো? তাই আমি সরকার কাছে আহ্বান করব, আপনি আপনার নিজস্ব টেকনোলজি পদ্ধতি খাটিয়ে কোনটা সঠিক কোনটা আনসঠিক আপনি সেটাকে তদারকি করেন। বাংলার মানুষ আপনার জন্য দোয়া করবে, বাংলার মানুষ আপনার পক্ষে থাকবে।
সমাজের আরেকটি বাস্তব চিত্র হচ্ছে, আমাদের সমাজে নারীর বাদে কিছু লোক আছে যারা সব সময় নারীদের জন্য মায়া কান্না করে। আপনি নারী অধিকারের কথা বলে যাইয়া উনি কাজের মেয়েকে নির্যাতন করে। কোথায় আছে আপনার নারী অধিকার? কোথায় পাইছেন এগুলা? নারী অধিকারের কথা বলে নারীকে আপনি ঘর থেকে রাস্তায় এনে মিছিল করাবেন। নারীরা হচ্ছে সম্মানিত নারী, নারীরা আমার মায়ের জাত। একজন নারীর পেট থেকে আমি পৃথিবীতে আসছি, কিন্তু তাই বলে খোলামেলা পোশাকে নারীদেরকে রাস্তায় মিছিল করার জন্য আল্লাহ বলে নাই। যারা এগুলা করতেছেন তারা নারীদেরকে বেজ্জতি করার একটা চক্রান্ত শুরু করে দিয়েছেন। আজকে আমরা তো নারী বিরোধী না, নারী কাজ করতেছে, কর্ম করতেছে, সব করবে, কিন্তু আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় বেশিরভাগ হাই সোসাইটির মেয়েরা বোরকা ওড়না ছাড়া রাস্তায় বের হয়ে গেছে মিয়া। তারা নিজেরাও এই সমাজকে ধ্বংস করতেছে। ৯৬ মুসলমানের দেশে একটি মেয়ে মুসলিম হওয়ার পরেও ওড়না ছাড়া, বোরকা ছাড়া দেদারসে রাস্তায় ঘুরে বেড়াবে, আর এই সমাজকে তারা পাপে ভরপুর করে ফেলবে। কেন? আজকে তোমরা এমন শুরু করে দিয়েছো, এখন দেখি নারী নারীকে বিয়ে করতে যাচ্ছে। কি এক আশ্চর্য ঘটনা মিয়া। মেয়েরা বেশিরভাগ মানে আমাদের এই সমাজকে সামাজিক যোগাযোগ মাধ্যম, আমি আগেও বলছি, যতটুকু উপকার করছে এখন থেকে তার চাইতে ক্ষতি করতেছে বেশি। একটা নারী যখন পর্দা করে দেখতে কত সুন্দর লাগে। একটা নারী যখন পর্দা করে রাস্তায় বের হয় মনের অজান্তে তার প্রতি একটা শ্রদ্ধা চলে আসে। একটা নারী যখন বেপর্দায় রাস্তায় বের হয়, আমরা হয়তো যারা মোটামুটি আল্লাহকে বিশ্বাস করি আমাদের কাছে কষ্ট লাগে, আফসোস লাগে, কিন্তু আবার কিছু ছেলে আছে যাদের ভালো লাগে, তারা চায় যে তাদের সামনে দিয়ে মেয়েরা এভাবে হাত নাকেট করে ঘুরক আর তারা মজা মারক। যারা নারী অধিকারের কথা বলেন, আগে নারীদেরকে পর্দা শিখান, কিভাবে সমাজে চলতে হয় নারীদেরকে ওটা শিখান, না হলে ওই সমাজ ধ্বংস হবে, আপনারাও ধ্বংস হবেন। সেই দিন আর বেশি দূরে নয়, এটা কিয়ামতের আলামত। আজকে আমাদের পুরুষদেরও কিছু কিছু জায়গা আছে যে আমার ঘরে বউ আছে, আমি বিয়ে করছি, কেন ফর নারীর প্রতি আমার আকর্ষণ জন্ম নেবে? আমার নিজের বিবেক তো ঘুমিয়ে আছে, বিবেককে আমার জাগ্রত করতে হবে। আবেগ দিয়ে জীবন চলে না। আমরা যখন আবেগ দিয়ে চলি তখন আমাদের বিবেক ঘুমিয়ে থাকে। আমি পুরুষ যারা আছেন আমার মতো, আপনাদের বিবেকের কাছে কষ্ট করি। আপনার মেয়ে আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, দয়া করে আরেকটা মেয়ের দিকে কুনজরে তাকাবেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে থাকার জায়গা না, আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে অন্ধকার কবরে। অতএব যদি আপনি আপনার মাকে ভালোবাসেন তাহলে অন্য একটা মেয়েকে ভালোবাসেন, কারণ সেও তো কারো না কারো মা। আপনি একজন পুরুষ, আপনি যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে অন্য মেয়েকে আপনার মায়ের দৃষ্টিতে নেন, বোনের দৃষ্টিতে নেন। কেন এত দর্শন হবে ভাই? আমি তো বিয়ে একটা, দুইটা, তিনটা, 4টা বিয়ে করতে পারি, এটা ইসলাম জায়েজ করছে। তাই বলে আমি ফর নারীকে দর্শন করব? তাই বলে আমি আর একটা মেয়ের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবো? আমি তো ফেরাউন এবং নমরুদের উত্তরসূরি। তাহলে আমি তো মুসলমান দাবি করি, কিন্তু আমি তো মুসলমান না। অতএব এখন আছে অনেক জায়গায় আমি দেখছি যে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল নারী দর্শন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো আলেম নামে জানেন মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরার পরে কোন নারী দর্শন করে, বিশ্ব নবীকে সে অপমান করছে। নবীর সুন্নত লাগায়া সে যে ব্যক্তি অকাম করে তারে বেশি কাল বিলম্ব না করে তাকে মুহূর্তের মধ্যে শাস্তি দেওয়া প্রয়োজন। অনেক মাদ্রাসায় বলাৎকার হচ্ছে শিশু, যখন পত্রিকার পাতায় দেখি ভাই, মানে মনের অজান্তেই একটা কষ্ট লাগে যে এই বেটা মাদ্রাসার প্রিন্সিপাল হয় কিভাবে। তো আমার সরকারকে আরো হাঁটতে যাইতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, ইসলাম এবং সমাজের ক্যালচার নিয়ে আপনাকে আরো অল আউট অ্যাকশনে নামতে হবে। এদেরকে আর বেশি ছাড় দিবেন না মাননীয় প্রধানমন্ত্রী। খবরে দেখলাম বাংলাদেশের একটি মেয়ে আরেকটি মেয়েকে বিয়ে করতে চায়, তারা দুজনের জন্য পাগল। তাদের যে বিকার গ্রস্ত চিন্তা চেতনা, এটা এই সমাজকে আরো নিচে নামিয়ে দিছে। আমি বুঝলাম না। বাংলাদেশের একটি স্বপ্নের পদ্মা সেতু নিয়ে কিছু কথা বলার জন্য আজকে পদ্মা সেতু নিয়ে আমি পদ্মা সেতু উদ্বোধনের আগে একটা বক্তব্য দিয়েছিলাম। সেখানে
অনেকে অনেক মন্তব্য করেছেন। তো কাজেই এখন বিষয়টা হচ্ছে যে পদ্মা সেতুর মর্মটা শুধুমাত্র তারা বুঝবে যারা পদ্মা সেতু হওয়ার আগে সন্তানের লাশ কাঁধে নিয়ে ঘন্টার পর ঘন্টা মাওয়া ফেরিঘাটে অপেক্ষামান ছিলেন গাড়ির জন্য। তাদের কাছে পদ্মা সেতুটা কতটা স্বপ্নের সেতু সেটা তাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন। আজকের এই পদ্মা সেতু যেভাবে পদ্মার বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটি বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সকলেই কিন্তু আজকে গর্বিত, আমরা আনন্দিত। তার মাঝে একদিকে যেমন পদ্মা সেতুতে আমরা আনন্দিত, অন্যদিকে সিলেট সহ বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া লাখো কোটি মানুষের জন্য আমরা প্রাক্রান্ত। হ্যাঁ, পদ্মা সেতু আমি প্রথমে শুনেছি 10,000 কোটি টাকা বাজেট হয়েছিল, এরপরে আজকে সেটা 30,000 কোটি টাকা ওভারটেকিং করেছে। যদি সেখানে কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে যদি কেউ দামাচাপাও দিতে চান সেটা দামাচাপা দেওয়া যাবে না, দুর্নীতির আসল রূপ কিন্তু কোনো এক সময় বেরোয় আসবে। আমি মনে করি আজকে পদ্মা সেতু গোটা বাংলাদেশের একটি সম্পদ। এই সম্পদ যেহেতু শেখ হাসিনার হাত ধরে হয়েছে, তাহলে শেখ হাসিনার প্রশংসার দাবি অবশ্যই তিনি রাখেন। অতএব আমাদেরকে কিন্তু সত্য, সৎ, সাহসিকতা নিয়েই কথা বলতে হবে জনগণকে সচেতন করার জন্য। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে দালাল বলে গালি দেওয়াটা আপনারা কি আসলে বন্ধ করবেন না? আপনারা যারা বিগত 1.5 বছর ধরে বিভিন্ন ইউটিউব চ্যানেলের সামনে বাংলার ক্ষুধার্ত, নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষের কথাগুলো বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষের বিবেককে জাগ্রত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি, তার পরিণাম ফল হচ্ছে কিছু সত্য কথা বললে আমি একটা দলের দালাল আখ্যায়িত হব আপনাদের কাছে। আজকে আমি পদ্মা সেতু নিয়ে শেখ হাসিনার প্রশংসা করেছি বাংলাদেশের নাগরিক হিসেবে, এবং শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন নিয়ে যেভাবে গঠনমূলক সমালোচনা করতে আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি, ঠিক তারা যদি দেশের কোনো উন্নয়ন করে, মেট্রো রেল, পদ্মা সেতু বা বিভিন্ন মেগা প্রজেক্টের, সেখানে আমি তাদের প্রশংসা করব। অতএব একটা সরকারের দোষকে যেভাবে আমি ধরে দেব জাতির বিবেকের কাছে, ঠিক সরকারের উন্নয়নকে প্রশংসা করে সরকারকে আরো উৎসাহিত করব যাতে জনগণ সরকারকে ভালোবাসে সেটা বোঝার জন্য। আজকে শেখ হাসিনা পদ্মা সেতু করেছে বা বিভিন্ন উন্নয়ন করতেছে, তার প্রশংসা করলেই আমি এর আগের দিন ছিলাম আপনাদের পক্ষে, পরের দিন হয়ে গেছি আওয়ামী লীগের দালাল। এই ধরনের কুচক্রী মহল যারা আছেন আপনারা নিন্দুক, আপনাদের জন্য রাজনীতি আসে নাই, আপনারা রাজনীতি ছেড়ে দিয়ে রিক্সা চালায় খান। আজকে পদ্মা সেতুর টোল নিয়েও কিন্তু অনেকে আপত্তি করা শুরু করেছেন যে এখানে নাকি অনেক বেশি টোল আদায় করা হচ্ছে। আসলে আমার কাজ হচ্ছে আওয়ামী লীগের সরকারকে গালি দেওয়া আমার কাজ না। আজকে বলবো বাংলাদেশ পুলিশ বনাম বাংলাদেশের রাজনৈতিক দল মুখোমুখি। কেন আজকে বলি, বাংলাদেশের পুলিশ একজন আসামির চোখ দেখে বলতে পারে যে লোকটা অপরাধী কিনা। এই রকম একটা বাহিনীকে আজকে বিতর্কিত করা হয়েছে। আমি মনে করি আজকে বাংলাদেশের গণতন্ত্র লাইফ সাপোর্টে যাওয়ার মূল কারণ হচ্ছে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা। আজকে বাংলাদেশের ছাত্র সমাজ, যুবক সমাজ, তরুণ সমাজ এগুলো থেকে মুক্তি চায়। আমরা পুলিশকে শ্রদ্ধা করি, এই সমাজে পুলিশের অত্যন্ত দরকার। পুলিশ ছাড়া একটি সেকেন্ড আমরা সমাজে বাস করতে পারবো না। বিশৃঙ্খলা, অরাজকতা থাকবে দেশে। আজকে যদি পুলিশ না থাকে, আমরা রাস্তায় হাঁটতে পারবো না। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের শত্রুরা। আজকে যখন যে সরকার ক্ষমতা আসে তারা পুলিশকে তাদের গোলাম বানায়, আর জনগণের উপরে তারা গুলি বর্ষণ করে পুলিশ দেয়। আমি বলতে চাই পুলিশের বড় বড় ওসি, ডিসি, এসপি যারা আছেন, আপনাদেরকে স্যালুট করে কোন রাজনৈতিক নেতার পরিচয় নেবেন না। আপনি ছাত্রলীগ করেন তো হয়েছে কি, আপনি যুবলীগ করেন তাতে সমস্যা কি? পুলিশ অপরাধী ধরবে, সে যেই দলের নেতা হোক। এটা শেখ হাসিনারও কথা, এটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি বলেছেন যারা অপরাধী তারা অপরাধী, তার কোনো দল নাই। আজকে আপনি আওয়ামী লীগের পরিচয় দিয়ে অন্যায় করবেন আর পুলিশের ওসিকে বলবেন আমি বঙ্গবন্ধুর সৈনিক, হবে না। পরিণতি হবে অত্যন্ত ভয়ানক। মানুষ যুদ্ধ করেছে ৭১-এ,
মানুষ সংগ্রাম করেছে। প্রয়োজনে বাংলার প্রত্যেকটা ঘরের থেকে একটা করে লাঠি নিয়ে মানুষ রাস্তায় নামবে আপনাদের বিরুদ্ধে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পুলিশ প্রশাসন যারা আছেন আজকে 1.5 বছরে আমাকে কোনো হয়রানি করে নাই, আমাকে তারা কোনো জবাব দিতে করে নাই, কারণ আমার কথাগুলো ছিল সত্য। আমি সত্যের আলাপন করে গিয়েছি। আজকে বলবো, পুলিশকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখবেন। পুলিশের যারা দায়িত্ববান কর্মকর্তা রয়েছেন, অনেক বড় বড় পুলিশের অনেক বড় বড় কর্মকর্তা এই দেশে আছেন, যারা যোগ্যতার প্রমাণ দিয়ে আজকে এই জায়গায় এসেছেন, অথচ তাদের ক্ষমতা টিকানোর জন্য তারা পুলিশকে তাদের পেটুয়া বাহিনীতে ব্যবহার করেছে। আজকে কেন পুলিশ কথায় কথায় গুলি করবে? কেন? যদি কেউ জঙ্গিবাদী করে, যদি কেউ সন্ত্রাসী করে, যদি কেউ রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করে, তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশনে যাবে, সাধারণ মিছিলে অ্যাকশনে যেতে পারে না। এটার নাম গণতন্ত্র না। গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা মানুষের আন্দোলন সংগ্রাম করার অধিকার আছে। সেই মিছিলে অতি উৎসাহিত পুলিশ কোথায় কোথায় গুলি করে কেন? আমি বলতে চাই, এখনো সময় আছে, এই গুলি বন্ধ করেন। এখনো আপনাদের রাজনীতিবিদরা হাত জোট করে ক্ষমা চাচ্ছে, গুলি করা বন্ধ করেন। আর না হলে বাংলার মানুষ যেদিন ৭১-এর চেতনা নিয়ে রাজপথে নেমে আসবে, হাজার হাজার পুলিশ দিয়েও সেই আন্দোলন রুখতে পারবেন না। লাল কার্ড দিয়ে আপনাদেরকে বাংলাদেশের মানুষ রাজনীতি থেকে হোল্ড আউট করে দেবে। সাবধান করে দিচ্ছি রাজনীতিবিদ নেতারা, পুলিশকে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেন। প্রত্যেকটা থানা, প্রত্যেকটা পুলিশ বাড়িতে কোনো অপরাধীর জন্য যে ব্যক্তি সুপারিশ করবে, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, ওরে আগে ধরবেন। ওর মতো বান্দরের বাচ্চার কারণে আজকে মানুষ কষ্ট পাচ্ছে দেশে। কেন পুলিশকে কেন বিতর্কিত করেন? পুলিশ কি আপনার টাকার কেনা গোলাম রাখে? রাষ্ট্রের মালিকানা জনগণ, জনগণের বেতনের টাকায় পুলিশের বেতন দেওয়া হয়। সেই পুলিশকে দিয়ে আজকে জনগণের বুকে গুলি চালাচ্ছেন। এই আমি সত্য বলবো, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবো, প্রয়োজনে জেল খাটবো, প্রয়োজনে আমাকে নিয়ে গুম করাই দেন, আমাকে গুম করে দেন সন্ত্রাসীরা। আমি যতক্ষণ বেঁচে থাকবো বাংলার মা মাটি এবং মেহনতি জনতার পক্ষে বিপ্লবী স্লোগান, বিপ্লবী বক্তব্য দিয়ে যাব। আমি আজ থেকে বলবো, প্রত্যেকটা ওসি, ডিসি, এসপি, প্রশাসনের উচ্চতর কর্মকর্তা, আপনারা কোন ব্যক্তি বা দলের গোলামি করবেন না। আপনারা জনগণের পক্ষে থাকেন, জনগণ আপনাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। আপনাদেরকে স্যালুট। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন বিভিন্ন এমপি মন্ত্রীর দুর্নীতি নিয়ে কথা বলল ভাইরাল হকার সাইফুল। এই ভাইরাল হকার সাইফুলের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন এখন একটু দেখে আসি ব্যারিস্টার সুমন ঈদের দিন তার সকল ভোটারদেরকে নিয়ে কোথায় ঘুরতে গেলেন। সমস্যা হয়েছে আমার আল্লাহ সাদা ভালো না, ওই ইন্টারভিউ আরো করছি বলতো আমি দেখলাম যে পরে সিলাইব ইন্টারভিউ করে ওই মাস তোমার শোনার টাকা তো বিয়া দিছিলাম যে আমার পাইকারে তুমি ওটা হইতো কিনা যে শোনাগারে যে তোমরা আত্মীয়তা করছো, আমরা তো আগে জানতাম না তোমরা সাদা ভালো না। শুনুন, টেনশনের কিচ্ছু নাই। আমি যখন এটা চলে পড়ছি উঠে আসতে দেখি কল্যাণ করছি, দেখে আকাশ দেখা যায় না। তখন আমি বুঝছি যে আমার উপরে স্পিড আছে। বিশ্বাস করেন, তখনও আমার টেনশন যে আমি ছাড়া আর কেউ আছে। আমার মনে হয়েছে আমি বললে মানুষে বলবো ওই বেশি স্পিড করতে যে বসতই, কিন্তু আর কেউ যদি মনে বলবো ওই প্যারিসটা খারাপ বসছে। আমার দরটা ছিল কেন, আমি যদি মরিও চুপচাপ জানা বইয়া আইয়া কোনো খাঙ্গন লাগতো না, চুপচাপ আইয়া আমার সোনাঘাটের খবর রেখে দেবে না। এটাই আমার আপনার কাছে চাওয়া। আর কেন এই যে স্পিড বোর্ড চালাইতেছি, মনে করেন আমি বুঝি না যে খান করতেছি যে কোনো সময় মরতাম পারি। ওই স্পিড বোর্ডের তলে বইয়া
নাইলে খুঁজতে না খুঁজতে করলে বইটা তো বলবো। আমার এতে বই নাই, আমার বই হলো যে স্বপ্ন আমি তোমার মতো মানুষেরা দেখাইছি, এই স্বপ্ন পূরণ না হলে তো আল্লাহ আমার দিনের থেকে দাঁড়ায়। আরে বলবো তো সমস্যা হয়েছে আমার আল্লাহ সাঁতার পারে না, ওই ইন্টারভিউ আরো করছি বলতো ওটা আমি দেখলাম যে পরে শিখলেইব ইন্টারভিউ করে ওইবার তুলা শোনার থেকে তো বিয়া দিছিলাম দিয়ে আমার পাইটারে তুমি ওটা হইতো কিনা যে সোনাগারে যে তোমরা আত্মীয়তা করছো, আমরা তো আগে জানতাম না তোমরা সাঁতার জানো না। আমার আল্লাহ যে সাঁতার জানে না এটা আমি জানি না। এরপরে দেখুন এটা যে ওরা মুড়ুব খাইতেছে, আমারও কয় ও দুলা ভাই পাবে। আমি বুঝছি যে আল্লাহ আন্তঃস্থিরে যদি আমি আরো একবার এও বলবো আমার লইও বলবো। আমি বাবা ছেড়ে দিছি সাইডে কই তুই একজন দুধ ফটকান। এরপরে আমি ওই না এরা বললাম দরাইস না খালি, কারণ এ তো আইসে বেটা অভিগঞ্জের রিসিপ্ট টিকা, এ তো জানে না তোমার কাছে খোঁজা ফটকান সৈত কত রাখবে। এরপরে এ বুঝছে, আমি বললাম স্পিড বুকের খোলাবার দল তুমি ডুবতাই না। এবার দুইটা মেখাইয়া আবার উঠতে শুরু হয়েছে। এরপরে কোনো ভাবে পড়াইয়া তখন আমি খারে বলতেছি ওই যে স্পিড বোটে যাইবা এরা কই তুই তাড়াতাড়ি নিচে আমারে ভাই দেখ আর সব রয়েছি এ ভাই দেখতেছি মোবাইল মোবাইল তো মোবাইল না বুঝি আমি আমার মানুষ বলে আর এখন মোবাইল পেলে না বুঝে মানে এর মাথা কিনা বুঝোই এর মোবাইল দিতে ওই তো আমার 7,000 টাকা দাম আর আমার মানুষ বলে দেখি 70 লাখ। এবারে এর মোবাইল আমি আপনি হয়েছি আর এরপরে নিচে নেট দেখে এই লোকে বাস্তবতা আজকা দুইটা তিনটা জিনিস শিখলাম। একটা হলো তুমি মরো অসুবিধা নাই এখন মোবাইল পেলে না বুঝে, আর হলো গিয়া যে আদার জানে না এ তোমার আওয়াজ অসুবিধা নেই তোমার লুই মরবো। আজকাল এটা বুঝলাম যে নিজের যোগ্যতা না থাকলে, নিজের পড়াশোনা না থাকলে, নিজের কর্ম না থাকলে নিজের আগুন দুলাভাই আনতে পাইনি কমে যাত্রা বাংলাদেশে। এ যদি আজকে আতার জানতো আমার দুলাভাই কম লাগে, ওই আতার জানে না নিচে দুলাভাই আত্রায় এর লাগিয়া পড়ালেখাই মনে করি না ইটলে দুলাভাই টানবো নি, দুলাভাই টানবো না আর খিলা টানবো। আমি টেনশনের কোনো কারণ নাই, এটা ডুববো আমার দাগাইব। খালি তোমরা পড়াশোনা করিয়া যে উন্নয়নের মহাসড়কে নামছি এটা না দেখে আমি মরতাম না। আর আজকে মাগরিবের নামাজের পরে এখানে মধ্যে ফায়ার ওয়ার্কস হইব, প্রায় লাখ খানেক টাকা খালি খিতে আনছি। ওই আকাশটা আলোকিত খরগোশঘাট বাজার 8 ঘন্টা লেগে আর নয় জামেলাটা লাগাইছে ওই চাকরা হলাইতে। আমি পয়সা এটা নিয়ে নিতাম না, এটা উঠতে উঠতে 15-20টা উঠছে, ওইটা আমার উস্কিও দিছে, উস্কিটা হলাই দিছে। ওই আমার শালা একজন তাই দেখি এটা অভিজ্ঞতাটা কি হইল যে খুঁজাছে ডুবছিল আর দুলাভাই ডাকছিল এখানে। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স এই মরা নদীর মধ্যে এত স্পিড করে ওনাকে আনন্দ কাটাইছি, আনন্দের পরেও যে নিরানন্দ আছে এখন বুঝছি জীবনের মানে কিটা। এইরকম দুলাভাই থাকলে সাঁতার না যাবো মহাসমুদ্র পাড়ি দেওয়া যায়, এটা আজকে প্রমাণ পাইছি। আমি কৃতজ্ঞতা জানাই এবং আপনারা আসলে দোয়া করছেন। আমরা যারা স্পিড করে আসতাম শুরু বাচ্চারা বিশেষ করে আমি জড়াইছি, আমি নিজে যখন দুলাভাই বলছি যে ফাঙ্কার ধরো তুমি বাঁচবে, তখন আমার মাথায় কাজ করছে স্পিড ফুল কিন্তু ফাঙ্কাই করে আমার জীবনও বাঁচতে পারে, পরে ফাঙ্কাই দিয়ে আমার জীবন বাঁচাইছি। এইভাবে একজন বিসর্জন দিয়ে যদি ব্যারিস্টার সুমনের অর্জন হয়, আমার বিসর্জনও যেন উত্তম ইডিয়া আমাদের কাছে আমি দোয়া করি। সুনামেরবাসী ভালো দেখুন, সুস্থ দেখুন, আল্লাহ হাফেজ। একটা জিনিস হলো আমার তো টেনশন এই যে আমি নৌকা চালাইতেছি, স্পিড বোট চালাইতেছি,
ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হইল, কিছু লোক কার হয়েছে আমার বিরুদ্ধে বদনাম হইতো। এই যে একটা হইব কিনা জানেন না, হইব এই যে একটা নাটক আরম্ভ হচ্ছে ব্যারিস্টারে, এরপরে কইব এমপি মানে বেটা ভাঙিয়ে নিয়ে ঘুরে ঘুরতো, এ উল্টার সাথে গিয়া ওই যে এখানের মধ্যে স্পিড বোট চালায়। সুযোগ নাই, সুযোগ নাই, উপরও নাই, তাহলে উপরের দিকে তাহলে নিচের দিকে তোমরা চাই না নামাই তাই না। আর আমার যে উরু লাই এর বাবা কয় ভাই, কেউ ভয় পাই, ইলাইন কুটা রইলে তো আরো ভাই নাই। এরা বাবার গুটি আমি বাস করছি, আর এরা কুটা রইলে বলে আর গুটকে কিনা কোথায় লাগতো না গালে নামাজটা বইল এইবার এখানে ফায়ার ওয়ার্ক হইব। এবং ঠিকভাবে যদি পড়াশোনা করো, আল্লাহ রাসূল মাইনা যদি চলো, মানুষের হক যদি নষ্ট না করো, মানুষের গরম যদি মাইনে না খাও, এইটা দেখতো না অল্প দিনের মধ্যে সুরানঘাট কত দূর। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন ব্যারিস্টার সুমনের বক্তব্য। ব্যারিস্টার সুমনের বক্তব্য এবং ভাইরাল হকার সাইফুলের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।